আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের সামারি বইতে স্বাগত জানাচ্ছি। আজকের বই বুস্ট। ইয়েস, ঠিক শুনেছেন, বুস্ট। লেখকের সম্পর্কে প্রথমেই একটু বলে নিচ্ছি। বইটি লিখেছেন মাইকেল বার এলি। তিনি একজন অভিজ্ঞ স্পোর্টস সাইকোলজিস্ট এবং প্রাক্তন অলিম্পিক কোচ। তিনি খেলাধুলার মনস্তাত্ত্বিক কৌশলগুলোকে সাধারণ জীবন এবং কর্মক্ষেত্রে সফলভাবে প্রয়োগ করার বিষয়ে বিশেষজ্ঞ। তার মানে তিনি তার আ পেশাগত জীবনে তিনি হচ্ছে খেলাধুলার যে মনস্তাত্ত্বিক কৌশল অর্থাৎ যে খেলোয়াড়রা কি ধরনের আ মনস্তাত্ত্বিক কৌশলের কারণে, কোন ধরনের চিন্তাভাবনার কারণে তারা সফল হন বা কেউ ব্যর্থও হন। এই বিষয়গুলো নিয়ে তিনি গবেষণা করেছেন এবং আমাদের কর্মক্ষেত্রে সফলভাবে তার সেই ফাইন্ডিংস গুলো আ তিনি কিভাবে প্রয়োগ করা যায় সেগুলো তিনি আ দেখিয়েছেন। তো শুরু করছি। আজকের বইতে আমরা স্পোর্টস সাইকোলজির কিছু দারুণ কৌশল শিখব, যা আপনি নিজের প্রতিদিনের জীবনে খুব সহজেই কাজে লাগাতে পারেন। এগুলো ব্যবহারের জন্য আপনাকে অলিম্পিক অ্যাথলিট হতে হবে না। লেখক মাইকেল বার এলি যেমনটা বলেছেন, বাস্কেটবল টিম থেকে শুরু করে অফিসের টিম, সবাই এই পরীক্ষিত কৌশলগুলো ব্যবহার করে নিজেদের পারফরম্যান্স নেক্সট লেভেলে নিয়ে যেতে পারে। আপনি যদি নিজের ফিটনেস বাড়াতে চান কিংবা অফিসের টিমের প্রোডাক্টিভিটি বাড়াতে চান, আজকের এই সামারিতে আপনার জন্য দারুণ কিছু টিপস থাকছে। তো চলুন শুরু করি। প্রথম অধ্যায়, নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করে মোটিভেশন ও প্রোডাক্টিভিটি বাড়ানো। ১৯৭১ সালের শীতকালের কথা। লেখক মাইকেল বার এলি তখন ইসরায়েলি আর্মিতে ছিলেন। তাদের বেসিক ট্রেনিংয়ে ১২ মিনিটের মধ্যে ৩,০০০ মিটার দৌড়াতে হতো। লেখক প্রায়ই সবার পেছনে পড়ে থাকতেন। এরপর তার কমান্ডিং অফিসার তাকে কড়া শাস্তি দেওয়ার হুমকি দিলেন। এই হুমকি লেখকের জন্য দারুণ মোটিভেশন হিসাবে কাজ করল। তিনি শুধু ভালো করার চিন্তা না করে একটি নির্দিষ্ট লক্ষ্য ঠিক করলেন। যারা ১২ মিনিটের আগে দৌড় শেষ করেছে বা করছে, তাদের সাথে সমান তালে দৌড়ানো। অবশেষে মূল দৌড়ের দিন তিনি ঠিকই ১২ মিনিটের নিচে দৌড় শেষ করলেন। এখান থেকে আমরা শিখতে পারি যে লক্ষ্য সবসময় স্পেসিফিক বা সুনির্দিষ্ট হতে হবে। আমেরিকার বিখ্যাত অলিম্পিক সাঁতারু জন নাবার তার ৪ বছরের ট্রেনিংয়ে ঠিক করেছিলেন প্রতিদিন অনুশীলনে তিনি ১ সেকেন্ডের সামান্য কিছু ভগ্নাংশ সময় কমাবেন, যাতে ৪ বছর পর তার মোট সময় ৪ সেকেন্ড কমে যায়। এই সুনির্দিষ্ট ছোট লক্ষ্য তাকে অলিম্পিকে শুধু গোল্ড মেডেলই এনে দেয়নি, ওয়ার্ল্ড রেকর্ড গড়তেও সাহায্য করেছিল। শেষের এই অংশটুকু আমি একটু বুঝিয়ে বলছি। আমরা যে সাঁতারুর কথা জানলাম, তিনি কিন্তু প্রথম দিন তার অনুশীলনেই ১ সেকেন্ড কম সময়ে লক্ষ্যে পৌঁছাতে চাননি। তিনি টার্গেট নিয়েছিলেন যে আমি ৪ বছর পর আমার অলিম্পিক। তাহলে এই ৪ বছরে আমি যতবার অনুশীলন করব, প্রত্যেকবার অনুশীলনের সময় আমি কিছুটা করে সময় কমিয়ে আনব। অর্থাৎ সেটা ১ সেকেন্ডের ১০০ ভাগের ১ ভাগ সময়ও যদি হয় চলবে। তো এরকম করে যখন একটু করে তিনি যখন নিজেকে এগিয়ে নিচ্ছেন, তখন ৪ বছর পর দেখা গেল কালেক্টিভলি এটা বড় একটা টাইম সেভ হলো তার। অর্থাৎ সে ৪ বছর পর ৪ সেকেন্ড আ কম সময় নিয়েই তিনি লক্ষ্যে পৌঁছালেন এবং শুধু গোল্ড মেডেলই নয়, এটা একটা ওয়ার্ল্ড রেকর্ডও। দ্বিতীয় অধ্যায়, আত্মবিশ্বাস বাড়িয়ে দলের ফলাফল উন্নত করা। প্রাচীন গ্রিক মিথোলজি পিগম্যালিয়ন এর গল্পে দেখা যায় একজন ভাস্কর নিজের তৈরি মূর্তির প্রেমে পড়ে যান এবং তার গভীর বিশ্বাসের জোরে মূর্তিটি প্রাণ ফিরে পায়। সাইকোলজিতে একে বলে সেলফ ফুলফিলিং প্রফেসি। অর্থাৎ আপনি কোনো ফলাফলের উপর খুব জোরালো বিশ্বাস রাখলে তা সত্যিই ঘটে যায়। খেলাধুলার ক্ষেত্রেও এমনটা হয়। ১৯৯২ সালে ইসরায়েলি বাস্কেটবল কোচ রাল্ফ ক্লেইনের টিমে একটি নামি-দামি খুব একটা নামি-দামি খেলোয়াড় ছিল না এবং তারা বেশ স্ট্রাগল করছিল। খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়াতে তিনি তাদের একটি ছোট্ট মিথ্যা বলেন। সেটা ছিল এরকম: আমাদের টিমের ডিফেন্স পুরো লিগের মধ্যে সেরা। এই কথায় বিশ্বাস করে খেলোয়াড়রা এমন আত্মবিশ্বাস নিয়ে খেলতে শুরু করলো
যে তারা নিজেদের সাধারণ প্রতিভাকে ছাড়িয়ে ওই সিজনের ফাইনালে চলে গিয়েছিল। তৃতীয় অধ্যায়, উদ্ভাবন বা ইনোভেশন মানেই একটু ভিন্নধর্মী আইডিয়া টেস্ট করা। 1968 সালের মেক্সিকো অলিম্পিকে হাই জাম্পের ইতিহাসে এক বিশাল পরিবর্তন আসে। রিচার্ড ডগলাস ফসবেরি নামের এক অ্যাথলিট প্রচলিত সামনের দিকে লাফ বাদ দিয়ে সম্পূর্ণ উল্টো ঘুরে পিঠের দিক দিয়ে লাফ দিলেন। প্রথমে অনেকেই হাসাহাসি করছিল, কিন্তু ফলাফল সবাইকে চমকে দিল। ফসবেরি গোল্ড মেডেল জিতলেন এবং তার এই নতুন টেকনিক ফসবেরি ফ্লপ নামে ইতিহাসে জায়গা করে নিল। উদ্ভাবন বা ইনোভেশনের এই প্রক্রিয়ায় সবসময় যৌক্তিকতার উপর নির্ভর করলে চলে না। মাঝে মাঝে প্রথাগত চিন্তার বাইরে গিয়ে নতুন কিছু চেষ্টা করতে হয়। চতুর্থ অধ্যায়, সবচেয়ে সফল টিমগুলোর মধ্যে শক্তিশালী বন্ডিং থাকে। জার্মান হ্যান্ডবল টিমের কোচ হেইনার ব্র্যান্ড 2004 সালে তার দলকে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে গোল্ড মেডেল জিতিয়েছিলেন। তিনি এর পুরো ক্রেডিট দিয়েছিলেন টিমের কোনেশন বা একতাকে। এই একতা দুই ধরনের হতে পারে। প্রথমটি হলো সোশ্যাল কোহিশন, যেখানে দলের সবার মধ্যে ভালো সম্পর্ক বা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে। আরেকটি হলো টাস্ক কোহিশন, যেখানে সবাই হয়তো খুব ভালো বন্ধু নয়, কিন্তু একটি নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য সবাই এক হয়ে কাজ করে। বায়ার্ন মিউনিক ফুটবল দল 1974-76 সালের মৌসুমে এর একটা পারফেক্ট উদাহরণ দেখিয়েছিল। মাঠের বাইরে তারা খুব একটা বন্ধু না হলেও মাঠে নামলে তারা শুধু জয়ের জন্যই একসাথে লড়াই করত। এটা একটা ইউনিভার্সাল ব্যাপার। আমরাও আমাদের লাইফে, আমাদের চারপাশে তাকালে এর একটা ভালো উদাহরণ দেখতে পাই, একাধিক উদাহরণ দেখতে পাই। পঞ্চম অধ্যায়, কার্যকরী টিমের একটি পরিষ্কার কাঠামো থাকে। যে কোনো টিমের সাফল্যের জন্য দরকার একটি পরিষ্কার কাঠামো বা কাজের স্তর বিন্যাস। টিমের লিডার কে এবং ফলোয়ার কারা, অর্থাৎ টিমের লিডার কে এবং ফলোয়ার কারা, সেটা স্পষ্ট হতে হবে। বড় বড় কর্পোরেট কোম্পানির জন্য ভার্টিকুলার স্ট্রাকচার বা পিরামিড আকারের কাঠামো ভালো কাজ করে, যেখানে ওপর থেকে নিচের দিকে নির্দেশ আসে। অন্যদিকে ছোট টিমের জন্য ফ্ল্যাট স্ট্রাকচার বেশি কাজ করে। এতে লিডার আর কর্মীদের মাঝে খুব বেশি স্তর থাকে না, ফলে সবাই মিলেমিশে কাজ করতে থাকে। কাঠামো পরিষ্কার থাকলে টিমের মধ্যে বিভ্রান্তি তৈরি হয় না। ষষ্ঠ অধ্যায়, সেরা লিডাররা বিনয়ী হন এবং সবসময় শিখতে প্রস্তুত থাকেন। একজন ভালো লিডার শুধু অর্ডার করেন না, তিনি পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নেন। নিউ ইয়র্ক ইয়াঙ্কিসের বেসবল লেজেন্ড ডেরেক জিটার তার ক্যারিয়ারে অসংখ্য রেকর্ড গড়লেও সবসময় বিনয়ী ছিলেন। তিনি কখনো নিজের অহংকার দেখাতেন না, যার কারণে তিনি সবার সম্মান পেতেন। একইভাবে বাস্কেটবল লেজেন্ড মাইকেল জর্ডান নিজের ব্যর্থতাগুলো, যেমন 26টি উইনিং শট মিস করা, সবসময় মনে রাখতেন। এই বিনয় এবং ভুল থেকে শেখার মানসিকতাই তাদের সেরা লিডার বানিয়েছে। সপ্তম অধ্যায়, কল্পনার শক্তি বা কল্পনার শক্তি পারফরমেন্স বাড়ায়। আপনি কি জানেন আপনার কল্পনা শক্তি আপনার পারফরমেন্সকে কতটা বাড়িয়ে দিতে পারে? কোনো কাজ করার আগে তার বিস্তারিত দৃশ্য মনের আয়নায় দেখা বা ভিজুয়ালাইজ করা দারুণ কার্যকরী একটি উপায়। তবে এর একটি উপায় আছে বা নিয়ম আছে। আপনার ফোকাস ফলাফলের দিকে নয়, বরং প্রক্রিয়া বা প্রসেসের দিকে থাকতে হবে। NBA প্লেয়ার পিস্তল পিট মারাভিচ বল থ্রো করার পরপরই অন্যদিকে তাকাতেন, কারণ তিনি শুধু বল ছোড়ার সঠিক প্রক্রিয়ায় ফোকাস করতেন। তিনি জানতেন তার টেকনিক ঠিক থাকলে বল এমনিতেই বাস্কেটে ঢুকবে। শেষ করছি, স্পোর্টস সাইকোলজির এই চমৎকার টুলসগুলো শুধু খেলার মাঠেই নয়, আমাদের কর্মক্ষেত্র এবং ব্যক্তিগত জীবনেও দারুণ কাজ করে। নির্দিষ্ট লক্ষ্য ঠিক করা, আত্মবিশ্বাস বাড়ানো, টিমের মধ্যে একতা তৈরি করা এবং ভিজুয়ালাইজেশন, এই সব কিছুই অভ্যাসের মাধ্যমে আয়ত্ত করা সম্ভব। তাই আজকে সবার জন্য এই পরামর্শটাই থাকবে যে নিজের জন্য কিছু
রিল্যাক্সেশন টুলস খুঁজে বের করুন। মানসিক চাপের সময় কোনো একটি শান্তির শব্দ, ছবি বা রঙের কথা ভাবুন, কিংবা গভীরভাবে শ্বাস নিন। সবার জন্য একই জিনিস কাজ করে না, তাই ট্রায়াল অ্যান্ড এররের মাধ্যমে, অর্থাৎ বারবার করা এবং ভুল করার মাধ্যমে নিজের জন্য সবচেয়ে ভালো উপায়টি খুঁজে বের করুন। এই ছিল আজকের বই বুস্ট। খুব চমৎকার লেগেছে বইটি। আশা করছি আপনাদেরও ভালো লেগেছে এবং আপনাদের ব্যক্তিগত এবং পেশাগত জীবনেও এটার প্রয়োগ আপনারা করতে পারবেন। ভালো থাকুন, দেখা হচ্ছে পরের বইতে। বাই।